ঈদ উদযাপনের শেষ সময়ে ট্রেনের ছাদেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, মহাসড়কে স্বাভাবিক গতি। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। গাড়ি নিয়ে বাইরে মুখ, কিন্তু কতক্ষণে বাইরে হয়ে যাবো এই নিশ্চয়তা নাই। ঈদ ও নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী পাঠানোর দাবি। বাংলাদেশের তরুণদের লক্ষ্য নতুন দেশ গড়া, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা। চাকরি নির্ভর না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি বেড়ে প্রায় 700, থাইল্যান্ডে নিহত 10, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। স্বাগত এখন বাণিজ্যে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। এই যাত্রায় রেল ও সড়ক পথে রয়েছে গ্রামে যাওয়া যাত্রীদের চাপ। ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান, আর রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন মাঝার ইমন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে চন্দ্রামোড় থেকে যুক্ত হবেন আরিফ হোসেন। শুরুতেই যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন আসিফ ইকবাল। আসিফ, জানাবেন যে আজকে সকল ট্রেন শিডিউল মেনে ছেড়েছে কিনা, ঝুঁকি নিয়ে যাত্রীরা যাচ্ছেন কিনা? শাফিন, সকাল থেকেই যে ঈদ যাত্রার যে খবর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু আমরা দিচ্ছিলাম। তো সকালবেলা যখন আমরা এখানে এসেছিলাম তখন যাত্রীদের যে চাপ, যে ভিড়টি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে ট্রেনের ছাদে করে তারা লোকজন প্রিয়জনের সাথে ঈদ করতে কিন্তু ট্রেনের ছাদে পর্যন্ত চড়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখন সেই পরিস্থিতিটা কিন্তু পুরোটাই ভিন্ন। এখন আপনাকে যদি আমরা আমাদের ক্যামেরার চোখে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখাই, স্বাভাবিক অবস্থায় যেরকম ভিড় থাকে ঠিক তেমনটাই। এর অন্যতম কারণ হতে পারে যে ঠিক টাইমে কিন্তু সবগুলো ট্রেন কিন্তু আজকে ছেড়ে গেছে। যেহেতু ঠিক টাইমে সবগুলো ট্রেন ছেড়ে গেছে, সেহেতু আসলে যাত্রীদের যে প্ল্যাটফর্মে বসে থাকার যে সুযোগ সেটি যেমন হয়নি, সেই জন্য এখন কিন্তু প্ল্যাটফর্মটা খালিই আছে। সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে ট্রেনগুলোতে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে থাকার যে স্ট্যান্ডিং টিকিট, সেটি অনেক জায়গায় নিয়ে স্ট্যান্ডিং ভিতরে দাঁড়িয়েছেন এবং ভিতরে জায়গা সংকুলন না হয় কিন্তু তারা ট্রেনের ছাদে পর্যন্ত গিয়ে আমরা দেখেছি ট্রেন ছেড়ে যেতে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যেহেতু সব ট্রেনগুলোই আসলে শিডিউল মেনে চলছে, সেই জন্য কিন্তু আসলে আমরা দেখছি যে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আসলে সেইভাবে যাত্রীদের যে সমাগমটি দেখে আমরা অভ্যস্ত, সেটি কিন্তু আমরা এখন দেখছি না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে এবারের ঈদ যাত্রাটা আসলে কেমন ছিল। তো আমরা মোটামুটি সবার মুখে একই ধরনের উত্তর পেয়েছি যে এবারের ঈদ যাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক স্বস্তিদায়ক এবং অনেক আরামের ছিল। সবাই নির্বিঘ্নে কিন্তু যাতায়াতটি করতে পেরেছেন এবং কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আসলে তাদের টিকিট সংগ্রহ করে কিন্তু তারা যেই তাদের প্রিয় গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা যেতে পেরেছে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, ট্রেনের স্ট্যান্ডিং টিকিট, যারা ট্রেনের টিকিট সময় মতো পাননি বা টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারছেন এবং যাওয়ার চেষ্টা করছেন। তাছাড়া একটু জানিয়ে রাখি শাফিন যে আজকে কিন্তু আমরা দেখেছি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতে কিন্তু আসলে 3 স্তরের চেকিং পার হয়েই কিন্তু সবাইকে ঢুকতে হয়েছে। 3 স্তরে টিকিট চেকিং থেকে শুরু করে সব ধরনের চেকিং শেষ করে কিন্তু একজন প্ল্যাটফর্মে এসে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটিতে উঠতে পেরেছে। ফলে যে কালোবাজারি বা টিকিট নিয়ে যে অভিযোগ, যে ভোগান্তিগুলো, সেগুলো কিন্তু অনেকটাই দূর হয়েছে। আর সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে যাত্রীরাও তাদের ঈদযাত্রা নিয়ে অনেকটাই সন্তুষ্ট এবং এই ফাঁকা প্ল্যাটফর্মেই কিন্তু আসলে অনেকটা বলে দিচ্ছে যে এবারের ঈদযাত্রাটা ট্রেনে আসলে কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হচ্ছে। এবং আমরা এখানে যাত্রীদের মুখ থেকে আরেকটা ব্যাপার শুনেছি, তারা বলছেন যে এবারের ঈদযাত্রার যে স্বস্তি যে নিয়ে যারা করছেন সেটি কিন্তু তারা অনেক দিনেই পাননি এবং এই স্বস্তির সাথে তারা ঈদ করতে পেরে, প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে যেতে পেরে কিন্তু তারা তাদের সন্তুষ্টির কথা কিন্তু আমাদের বলেছে। সকাল থেকেই আমরা এখানে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখান থেকে কিন্তু আমরা কোনো
একটা ট্রেনেরও কিন্তু আমরা আসলে শিডিউল বিপর্যয় বা দেরিতে যাওয়ার কিন্তু কোনো খবর আমরা পাইনি। বলতে গেলে এবারের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে ঈদ যাত্রাটা কিন্তু আসলে খুবই স্বাচ্ছন্দ্যের সাথেই যাত্রীরা করতে পারছে এবং প্রিয়জনের সান্নিধ্যে কিন্তু ঈদ করতে যেতে পারছে। ঈদের খবর রাখতে কিন্তু রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। তার কাছ থেকে আমরা জানবো যে বাসে এবারের ঈদ যাত্রা কেমন হচ্ছে। মাঝার। আসিফ, আমি সকালবেলা থেকে এই সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছে। এখানে সকালবেলার যে চিত্র এখনও সেই একই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ যাত্রীদের যেই চাপ সেই চাপ কিন্তু এখনও রয়েছে। এবং এই সায়দাবাদ বাস টার্মিনালের যে আজকে সারাদিনের চিত্রের যে মূল যে একটি বিষয় আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে এই সায়দাবাদে বাসের প্রবেশ এবং বাসের বাহির হওয়া, অর্থাৎ এই সায়দাবাদ এলাকাটি জুড়ে কিন্তু বাসের একটি জটলা দেখা গিয়েছে এবং যাত্রীদেরও সমাগম যেহেতু রয়েছে, চাপ রয়েছে, ঘরমুখী মানুষের ভিড় রয়েছে এই সায়দাবাদ বাস টার্মিনালে, সেই কারণে মূলত এখানে বাসের উপস্থিতি বেশি এবং যার কারণে মূলত যেটি বলছিলাম যে গাড়ির জটলার কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন নগরবাসী যারা ঘরমুখী রয়েছেন ঈদ উদযাপনের ক্ষেত্রে। তবে যাত্রীরা যেটি বলছেন যে বেশিরভাগ টিকিটই তারা অনলাইনে কেনার কারণে মূলত তাদের টিকিট কেনার যে দুর্ভোগটি সেটি কিন্তু এখন হচ্ছে না এবং তারা কিন্তু এই সায়দাবাদ বাস টার্মিনালে এসে তাদের যে বাস রয়েছে সেই বাসে উঠতে পারছেন। কিন্তু এই বাসে ওঠার পর এই বাস টার্মিনাল থেকে বাসটি ছাড়ার যে বিষয়টি সেখানেই মূলত সমস্যা তৈরি হচ্ছে। এই পুরো এলাকাটির অর্থাৎ এই রাজধানীর আরামবাগ থেকে টিকাটুলি হয়ে জনপদের মোড় পর্যন্ত এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের অংশটিতেই মূলত গাড়ির চাপ বেশি থাকার কারণে এখানে গাড়ি খুব ধীরগতিতে চলছে। অর্থাৎ এই সায়দাবাদ বাস টার্মিনালটি ত্যাগ করার ক্ষেত্রে মূলত যাত্রীরা বা চালকরা বেশি ভোগান্তিতে পড়ছে এবং এই যে সায়দাবাদ টার্মিনাল রয়েছে এখানে বিভিন্ন স্থানে যাত্রীদের রেখে আবার যে গাড়িগুলো ফিরতি রাজধানীতে প্রবেশ করছে, বিশেষ করে যাত্রাবাড়ি মোড়ে আমরা যানজটের চিত্র দেখেছি। সেই কারণে মূলত অনেক গাড়ি এই টার্মিনালে প্রবেশ করা এবং বাইরে যাওয়ার যে বিষয়টি সেটি একটা দুর্ভোগের চিত্র হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাড়ার যে বিষয়টি সেটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রে যাত্রীরা যেটি বলছেন ঢাকা থেকে কুমিল্লার 250 টাকার ভাড়া অনেক ক্ষেত্রে 350-400 টাকা নিচ্ছে এবং লাকসাম তারপর নোয়াখালীর যেই ভাড়া রয়েছে 300 থেকে 350 টাকা সেগুলো 500 টাকা পর্যন্ত নিচ্ছে। পাশাপাশি এই সায়দাবাদ বাস টার্মিনালটি মূলত দেশের দক্ষিণাঞ্চলগামীও বাস যাচ্ছে, বরিশাল, ভোলা এবং দক্ষিণ পূর্বাঞ্চলগামী যে সমস্ত অঞ্চল রয়েছে চট্টগ্রাম সেই দিকেও কিন্তু যাচ্ছে। সব মিলিয়ে এই সায়দাবাদ বাস টার্মিনালে এই দুই অঞ্চলের মানুষেরই কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং যেটি বলছিলাম মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইখান থেকে বাস বের হওয়ার যে সমস্যাটি সেটি। এবং ট্রাফিক বিভাগকে আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা বুথ স্থাপন এবং মাঠেও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ এবং আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেন রয়েছে চন্দ্রা এলাকায়, সেখানে তিনি ঈদযাত্রার খবরাখবর রাখছেন, উত্তরবঙ্গের মানুষ যাচ্ছেন, আমরা সেই খবর জানতে চাই আরিফের কাছে। আরিফ, আপনি চন্দ্রার কি দৃশ্য দেখছেন যাত্রীদের? চন্দ্রা মোড়ের চিত্রটা কিন্তু অন্যান্য এলাকার চেয়ে একটু ভিন্ন। এখানে যানজট নেই বললেই চলে, কারণ আমরা সকাল থেকে এখানে এসেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, রাস্তায় এসেছি। অবশ্য আমরাও ঢাকা থেকে চন্দ্রা পর্যন্ত এসেছি, কারণ উত্তরবঙ্গ যাওয়ার পথে অর্থাৎ ঢাকা থেকে আপনি টঙ্গী গাজীপুর হয়ে যে সড়কটি, আরেকটি সড়ক সাভার হয়ে অর্থাৎ গাবতলী হয়ে সাভার হয়ে এই যে চন্দ্রা মোড়টি, এই মোড়টি অন্যান্য বছরে যেভাবে যানজট বেঁধে থাকতো প্রায় দীর্ঘ 1-1.5-2 কিলোমিটার পর্যন্ত, তেমনটি কিন্তু এবছর দেখা যায় যে আমি পরিপূর্ণ জায়গাটি ঘুরে দেখেছি, কোনো জায়গায় যানজটের খুব বেশি চাপ নেই। তবে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি দুপুর 12টার পরে অর্থাৎ দুপুর 12টা থেকে 2টার মধ্যে এই যাত্রী চাপ এই এলাকায় বাড়বে, কারণ অধিকাংশ গার্মেন্টস আজকের ছুটি হবে। অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে সাভার যে অঞ্চলটিতে রয়েছে সেই অঞ্চলটিতে প্রায় 1800-র মতো গার্মেন্টস এবং বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে। এই সব কিছুর মধ্যে একটি বড় সংখ্যক অর্থাৎ 80% বেশি আজকের ছুটি হবে, এরপরই এই এলাকাটিতে চাপ বাড়বে এমনটা জানিয়েছেন। আমরা দেখেছি যে পরিবহনের যেই গাড়িগুলো সেই গাড়ির সংখ্যাও রাস্তায় প্রচুর রয়েছে, যাত্রীরও চাপ আস্তে আস্তে করে বাড়ছে। কিছু কিছু গার্মেন্টস এবং শিল্প কলকারখানা গতকালকেই ছুটি হয়ে গিয়েছে, সেজন্য তারা তাদের পরিবার পরিজনের জন্য কেনাকাটা করে তারপরে আজকে সকালে রওনা দিয়েছেন, এমনও কিছু মানুষদের আমরা এখানে দেখেছি। তবে সবচেয়ে বড় বিষয় এই চন্দ্রা যেই মোড়টি রয়েছে সেই মোড়টিতে অন্যান্য বছর যেই ধরনের যানজট লেগে থাকে সেই ধরনের যানজট নেই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি, আমরা হাইওয়ে পুলিশ দেখেছি, সবার সাথে আমরা কথা বলেছি। তারা একটি কথা বলছেন যে এই এলাকাটিকে শুধুমাত্র যানজট মুক্ত নয়, অপরাধ মুক্ত করার জন্য তারা কাজ করছেন। যদি কোনো ধরনের অপরাধের অথবা কোনো ধরনের প্রতারণার অথবা কোনো ধরনের ছিনতাই চুরির শিকার কেউ হন তাহলে 999-এ ফোন দিয়ে তাদের জানানোর জন্য এবং দ্রুত তারা ব্যবস্থা নেবেন। এছাড়া গার্মেন্টস
শ্রমিক থেকে শুরু করে শিল্প কলকারখানার শ্রমিকদের যে চাপটি 20% যেগুলো গতকালকে পর্যন্ত ছুটি হয়ে গেছে, সেই চাপটি আমরা সকাল থেকে দেখছি কিছুটা হলেও বাড়ছে। তবে এখন পর্যন্ত বলা যায় চন্দ্রার এই এলাকাটি মোটামুটি যানজট মুক্তই বলা যায়, এবং গাজীপুর থেকে যেই রোডটি হয়ে চন্দ্রা পর্যন্ত এসছে, অর্থাৎ উত্তরবঙ্গে যাওয়ার যেই প্রবেশদ্বার অনেকটা বলা যায় এই সড়কে, এবং এই সড়কটি এবছর মোটামুটি স্বস্তির যাত্রাই বলা যায়। ঈদে এখন পর্যন্ত যারা এই সড়ক ধরে বের হয়ে গেছেন তারা যানজটের খুব একটা সম্মুখীন হননি। আরিফ হোসেন চন্দ্রমোড় থেকে, এর আগে সায়দাবাদ থেকে মাঝহারি ইমন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসিফ ইকবাল যুক্ত হয়েছিলেন। ঈদযাত্রার আরও খবর জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হবেন ইফতেখার রায়হান এবং সাভারের C&B বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতেই যাব খালেদের কাছে। খালেদ, জানাবেন যে কুমিল্লা বা মহাসড়কে এবারে কোথাও ঈদযাত্রায় কোনো ধরনের দুর্ভোগের চিত্র লক্ষ্য করেছেন কিনা? শাফিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবারের ঈদযাত্রা একটু ব্যতিক্রম। এখন পর্যন্ত বিগত সময়গুলোতে আমরা যেরকম যানজট, দুর্ভোগ এবং মানুষের দীর্ঘ সময়ের যে যাত্রা আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এবছর ব্যতিক্রম। যে মানুষজন কিন্তু নির্বিঘ্নেই স্বস্তির ঈদযাত্রা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যে বিগত 2-3 দিনে কোথাও যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পড়েছে, সেটি কিন্তু পরবর্তীতে আবার সরিয়ে নিয়েছে। ছোটোখাটো যে যানজটগুলো হয়েছিল সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সময় সেগুলো নিরসন করে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর যানবাহন আমরা দেখছি যে ঢাকা থেকে বেরিয়ে আসছে, এবং যার ফলে মহাসড়কে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু মহাসড়কে বেড়েছে উভয় দিকে, এবং যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই গাড়ির যে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ, সাথে সাথে সেনাবাহিনী, স্কাউট সদস্যরা এবং র্যাব সদস্যরাও পালাক্রমে কিন্তু ডিউটি করছেন বিভিন্ন জায়গাতে। তারা সড়ক শৃঙ্খলার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে বড় যে বিষয়টি, যে ছোট ছোট যানবাহন নিষিদ্ধ 3 হুইলার, সেগুলো কিন্তু এখানে চলাচল করে, এবং প্রশাসন থেকে এগুলোকে বারণ করা হয়েছে যেন এগুলো ঈদ যাত্রার সময় মহাসড়কে না চলে। তারপরেও সেটি অনেকটাই কমে এসেছে, এবং এখানে যারা যারা যাত্রী আছেন এবং চালক আছেন, তারা বলছে যে বিগত সময়গুলোতে যে বাস স্ট্যান্ডগুলোতে পার্কিংয়ের জায়গাগুলোতে আসলে মূলত যানজটগুলো সৃষ্টি হতো। সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকার কারণে কিন্তু সেখানে কোনো রকম যানবাহন বেশিক্ষণ দাঁড়াতে পারে না, অথবা সেখানে যানজট সৃষ্টির যে কারণগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি এবার বলা যায় নিয়ন্ত্রণ। যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ পথে কোথাও কিন্তু যানজট এখন পর্যন্ত হয়নি, এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই। যেহেতু গাড়ির যে অসম প্রতিযোগিতা এই মহাসড়কে থাকে, এগুলো প্রশাসন থেকে বলা হয়েছে যেন গাড়ি যানবাহনগুলো যেন সেই ধরনের প্রতিযোগিতা না নামে, এবং সড়কে যানজট না থাকার কারণে কিন্তু সেই প্রতিযোগিতাটাও আর থাকছে না। কারণ যানজটের কারণে, যানজট ছাড়ার পরে গাড়িগুলো কিন্তু খুব দ্রুততম সময়ে গন্তব্যে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা করে, তার ফলে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। বলা যায় এইবারের যে ঈদযাত্রা, মানুষজন কিন্তু স্বস্তির সাথেই মহাসড়কে যান চলাচল করছে, যানবাহনে যাতায়াত করছেন। এবং আমরা আলেখারচর বিশ্ব রোডে আছে, এখান থেকে আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু ঢাকা থেকে, বিশেষ করে ছোট গাড়ির সংখ্যাটাই বাড়ছে। ছুটির কারণে মানুষজন কিন্তু বাড়ি ফিরছেন, এবং কোথাও এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো রকম দুর্ঘটনাও ঘটেনি, এবং যানবাহন বিকল হয়ে রাস্তা বন্ধ করার যে বিষয়গুলো থাকে সেগুলো ঘটেনি। এবং হাইওয়ে পুলিশ বিভিন্ন র্যাকার সহ কুইক রেসপন্স টিম প্রস্তুত রেখেছেন, যদি কোনো দুর্ঘটনা অথবা যানবাহনের বিঘ্ন ঘটে যান চলাচলে, তাহলে সেই ব্যাপারে তারা প্রস্তুত রয়েছেন। শাফিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রা নির্বিঘ্ন বলছিলেন কুমিল্লা থেকে খালেদ। ইফতেখার, জানাবেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কি পরিস্থিতি? শাফিন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সকালের চিত্র আর এই মুহূর্তের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। সকালের দিকে আমরা দেখেছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেমন যাত্রীদের চাপ ছিল, তেমনি যানবাহনের চাপও দেখা গেছে। তবে কিছুক্ষণ আগেও আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে যানবাহনের দীর্ঘ সারি ছিল, যানজট তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু একেবারেই ফাঁকা, অর্থাৎ যারা সড়কে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে, তারা কিন্তু আহ কোন গাড়িকে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না। অর্থাৎ ট্রাফিক পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাদের যে নির্দেশনা, যে যখন সড়কে কোনো গাড়ি থামবে না, গাড়ি শুধুমাত্র চলতে থাকবে, এবং এই চলতে থাকার মধ্যেই যাত্রী উঠিয়ে তারা এই মহাসড়ক পার হয়ে যাবেন, সেই নির্দেশনাই কিন্তু কার্যকর করা হচ্ছে। যার ফলে আমরা দেখেছি যে এখন
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই অনেকটাই স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে। তবে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তায় এই দুটি স্পটে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের ধীরগতি রয়েছে, কারণ এই জায়গাটিতে সড়কের উপরে যত্রতত্র দাঁড় করিয়ে যানবাহনের যে যাত্রী ওঠানামা করা হয়, যে কারণে এই জায়গাটিতে কিন্তু একটি জটলা তৈরি হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু কাজ করছে। পাশাপাশি শ্রমিক ফেডারেশন, যারা পরিবহন শ্রমিক ফেডারেশনের যারা কর্মকর্তা ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু কাজ করছেন। অন্যদিকে যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাই, যে চন্দ্রা এলাকায় কিন্তু ভয়াবহ যানজট তৈরি হয় প্রতি বছরই ঈদের সময়। তবে এবছর এখন পর্যন্ত সেই যানবাহনের যে চিত্র, সেটি কিন্তু যানজটের চিত্র সেটি দেখা যায়নি। গতকালকে দিনভর সেখানে যান চলাচলের ধীরগতি ছিল, তবে আজকে সকাল থেকে চন্দ্রা এলাকা একেবারেই ফাঁকা। সেখানে অন্যান্য সময়ের তুলনায় একেবারেই গাড়ির কিন্তু যানবাহন কিন্তু খুবই কম এবং যানজট নেই বললেই চলে। একেবারেই স্বাভাবিকভাবে কিন্তু চন্দ্রা তিমুর হয়ে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলার যাত্রীরা কিন্তু যেতে পারছেন। অর্থাৎ ঢাকা থেকে যে সকল গাড়িগুলো এই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ অঞ্চলে যাতায়াত করেন, তারা কিন্তু বেশ স্বস্তিতে কিন্তু যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সবশেষ তথ্য। শাফিন। এবারে হুমায়ুনের কাছে যাব। হুমায়ুন, সাভারে তো অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা সকলেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন আছে কিনা সড়কে জানাবেন। প্রশাসন যাত্রা নির্বিঘ্ন করার জন্য কি কি উদ্যোগ নিল? শাফিন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন, এমন কথা কিন্তু বলছেন যারা ঘরমুখী যাত্রী রয়েছেন, তারাই কিন্তু এমন কথা বলছেন। আমরা সকাল থেকে আমিনবাজার বাস স্ট্যান্ড এবং হেমায়তপুর বাস স্ট্যান্ড এবং যানজটের হটস্পট খ্যাত বাইপাইল এবং নবীনগর, যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে 22টি জেলার বাস যাতায়াত করে, এই দুটি জায়গাতেই কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। সেখানেও কিন্তু আমরা দেখেছি কোনো রকমের যানজট নেই, তবে কিছুটা ধীর গতি রয়েছে এবং এইসব এগুলো এবার এই ধরনের স্বস্তির ঈদ যাত্রার কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং ধামরাইতে 1800 কিন্তু কলকারখানা রয়েছে ছোট বড় মিলিয়ে। তার গত বুধবার তার ছুটি হয়েছিল 8% এবং বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছিল 18% কারখানা এবং সবশেষ গতকাল কিন্তু 30% কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। তো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার কারণে কিন্তু যানজট কিছুটা কম ছিল এবং মোটামুটি স্বস্তির ঈদ যাত্রা কিন্তু পরিণত হয়েছে এবারের ঈদ উল ফিতরের ঈদ যাত্রা। তবে আজকে কিন্তু 44% কারখানা ছুটি ঘোষণা করা হবে বলা হচ্ছে। ফলে অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজকে দুপুরের পর আসলে যানজট হওয়ার একটি আশঙ্কার কথা কিন্তু খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বলছেন। তবে যেহেতু আইন শৃঙ্খলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং ঢাকা জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা আশঙ্কা করছেন যে, তারা বলছেন যে দুপুরের পর কিছুটা যানজট বাড়লেও হয়তো তারা সেগুলো আসলে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আর হচ্ছে আরেকটা বিষয়, একটু অভিযোগ রয়েছে যাত্রীদের। তারা বলছেন দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বিশেষ করে যেসব যানবাহন রয়েছে তারা আসলে ভাড়া কিছুটা বেশি নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে 1.5 গুণ 2 গুণ পর্যন্ত ভাড়া নিচ্ছেন। এইসব বিষয়ে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে পোশাক শ্রমিক যারা, তারা বলছেন আমরা গতকাল জানিয়েছিলাম 600 টাকার ভাড়া 1350 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে। তো পোশাক শ্রমিকরা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং মোবাইল কোড পরিচালনার মাধ্যমে কিন্তু বাস কাউন্টারগুলো এবং বাসের ভাড়াগুলো যাতে নিয়ন্ত্রণ করা হয় সে দাবি কিন্তু আসলে পোশাক শ্রমিকরা জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে ঢাকা রিচা মহাসড়কের চিত্র এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, তবে দুপুরের পর ধীর গতি রয়েছে এই মুহূর্তে। এছাড়া কোনো রকমের জটলা কিংবা কোনো রকমের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছেন যেহেতু আজ 44% শিল্প কারখানা খুলে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে দুপুরের পর কিছুটা যানজট হতে পারে এমন আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে হুমায়ুন কবির, গাজীপুর থেকে ইফতেখার রাহান এবং কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন। এবার অন্য প্রসঙ্গ। 4 দিনের সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে খোঁজ রাখছেন সহকর্মী বেলায়েত হোসাইন, তার কাছ থেকে জানব সবশেষ। বেলায়েত, পিকিং বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে
কোন বিষয়ে জোর দিলেন ডক্টর ইউনূস? আজ আর কি কর্মসূচি রয়েছে জানাবেন? আমরা তো উইচেট তো কানেক্টেড মনে হয়। হ্যাঁ, পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি কথা বলেছেন এখানকার শিক্ষার্থীদের সঙ্গে, এখানকার চাইনিজ শিক্ষার্থীদের সঙ্গে, বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মাননা সূচক ডিগ্রি প্রদান করা হয়েছে। সব মিলিয়ে চায়না সফরের, চীন সফরের সমাপ্তিতে এটি একটি সুন্দর মুহূর্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আমরা তার এই পিকিং বিশ্ববিদ্যালয়ে যে মুহূর্তটি তিনি কাটিয়েছেন সেই মুহূর্ত নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি, দুজনই পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক। আমার সঙ্গে আছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যায়ে বাংলা সাহিত্য বিভাগের প্রধান, তিনি ডক্টর জাং সিং। আছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাজমুস সাকিব। আমি আগে অধ্যাপক ডক্টর জাং সিং এর কাছে যেতে চাই। আপনি তো একজন চীনের নাগরিক, বাট আপনি খুবই ভালো বাংলা বলেন এবং এই পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসলেন, পিকিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার এই যে সুন্দর একটি মুহূর্ত কাটলো, পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে এই বছর তো চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এই উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ডক্টর ডিগ্রি দেওয়ার একটি বিশেষ ব্যাপার। আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের ছাত্রছাত্রী তার সঙ্গে একটু আলাপ করেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। আমার পেকিং বিশ্ববিদ্যালয়ে এখানে বাংলা পড়ানোর একটি ইতিহাস আছে। আসলে 2004 সাল থেকে আমি এখানে বাংলা পড়াতে শুরু করলাম। এর আগে আমি বাংলাদেশেও ছিলাম, 1 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখেছি। এই জন্যে 21 বছর ধরে আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়িয়েছি এবং আমি খুব খুশি। আমার অনেক ভালো ছাত্রছাত্রী আছে, তারা বাংলাদেশ চীন মৈত্রীর ক্ষেত্রে অবদান রাখতে চায় এবং আমার মনে হয় ভবিষ্যতে তারা অনেক কিছু করতে পারবে। অধ্যাপক ডক্টর জাং সিং, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনি এই যে পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অনেক শিক্ষার্থীকে আপনি এখানে পড়াচ্ছেন, পাশাপাশি চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক যেই সম্পর্কগুলো নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনার জানাশোনা আছে। এই যে প্রধান উপদেষ্টারা আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চীন সফর, এই সফরটা বাংলাদেশ চীন সম্পর্ককে ঠিক কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় নিশ্চয় ভালো এক দিক নিয়ে যাবে এবং এই বছর তো বিশেষ এক বছর চীন এবং বাংলাদেশের জন্য এবং ওনার ইচ্ছা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু আলাপ করতে এবং আমি দেখতে পারি যে উনি খুব বন্ধুত্বপূর্ণ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং ওনার নিচের ইচ্ছাও হচ্ছে যে একটু আমাদের বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা চীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে আরো কিছু করতে পারবে। এই জন্য এর মধ্যে আমরা জানি যে চীনের সঙ্গে বাংলাদেশের যে একটি চুক্তি 9টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে, এই একটি সমঝোতা স্মারকের মধ্যে কিন্তু শিক্ষাও একটি অংশ ছিল। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জাং সিং আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা এখন কথা বলতে চাই ডক্টর নাজমুস সাকিবের সঙ্গে। ডক্টর নাজমুস সাকিব এখানকার পিকিং বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট মেডিকেল আছে সেখানকার শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন। তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনি করোনাকালীন সময় বাংলাদেশে গিয়েছেন, যদিও 15 বছর ধরে এখানে আছেন। বাংলাদেশে গিয়ে সেখানকার মানুষদের জন্য আপনি অনেক কাজ করার চেষ্টা করেছেন। এখন এই যে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখানে আসলেন, পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন, তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হলো, পুরো যে সেশনটা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আমি মনে করি এটা একটা নিউ হরাইজন ওপেন করবে। স্পেশালি আমরা বাংলাদেশ চায়না, আমরা হচ্ছে খুব ক্লোজ নেইবার এবং আমাদের অনেক বিজনেস রিলেশন, হেলথ কেয়ার এখন নতুন করে এস্টাবলিশ হচ্ছে, আরও স্ট্রং হচ্ছে। স্টুডেন্ট এডুকেশন আপনার রিলেশন, সব দিক দিয়ে কিন্তু আপনার অনেক পসিবিলিটিস আছে। স্পেশালি যেহেতু আমি হেলথ সেক্টরটা বেশি করে এমফাসাইজ করতে চাবো। যেমন এখন বাংলাদেশ থেকে অনেক রুগীরা আসবে চীনাতে, অলরেডি এসেছে। আপনার ফার্স্ট ফেজ জানেন, আপনার কুনমিং
ট্রেনিং এসেছে। আপনার চায়নার হেলথ সিস্টেম ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড। আপনার যদি আপনি দেখেন চাইনা, আমরা বাংলাদেশে মাঝে মাঝে এমন কথা শুনি যে এখানে ট্রিটমেন্ট হবে না, অন্য হাসপাতালে যান অথবা অন্য দেশে যান, কিন্তু চায়নাতে আমি কখনো এই কথা শুনি না। চায়নার অল দ্য হসপিটালস হ্যাভ সলিউশন। তো আর চায়নার যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আমি মনে করি এটা তেমন কস্টলি না, সেটা আমাদের বাংলাদেশের জন্য গুড কোয়ালিটি উইথ লো কস্ট, এটা খুবই খুবই এফেক্টিভ আমি মনে করি। আমরা যতদূর শুনেছি, এই যে একটু আগে আমি অধ্যাপক ডক্টর জংসিং এর সঙ্গে কথা বলছিলাম, তাকে শিক্ষার ব্যাপারে জানতে চেয়েছি, যেহেতু তিনি শিক্ষা নিয়ে কাজ করেন, আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন। আপনার কাছে জানতে চাই, যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য আছে, এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে নতুন করে এই সম্পর্কটা যে জায়গায় যাবে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে কার্ডিয়াক হসপিটাল তৈরি করা হবে এবং বড় বড় বাংলা ল্যাবরেটরি তৈরি করা হবে চীনের পক্ষ থেকে। এই জায়গাগুলোকে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এখন যে অবস্থা, ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে বলে মনে করেন? আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশি পেশেন্টরা আর বিদেশে যেতে হবে না, এক কথায় যদি আমি বলি। কারণ হচ্ছে চীনের যে টেকনোলজি, চীনের যে অ্যাডভান্সমেন্ট, এবং চীনের সাথে যদি বাংলাদেশ আমরা একসাথে কাজ করতে পারি এবং বাংলাদেশেই যদি আমরা এইসব ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসতে পারি, আমি মনে হয় বাংলাদেশ থেকে আর বিদেশে আপনার রুগী যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং রাজস্ব বাঁচবে আমাদের। প্লাস আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হেলথ কেয়ারে আমরা কিন্তু খুবই স্ট্রং। আমাদের এখন রিসার্চের দিক দিয়ে আমাদের গবেষণা বাড়ানো দরকার। তারপরে হচ্ছে যে আমাদের যে ডায়াগনোসিস, এগুলোর সেক্টরে আমাদের অ্যাডভান্সমেন্ট অফ মেডিসিন, অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল ইকুইপমেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো চীনের সাহায্যে আমি মনে করি আমাদের বাংলাদেশে পসিবল। এবং যেহেতু আজকে আমাদের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর ইউনুস এসেছেন, আমরা এখানে যারা বাঙালি আছি আমরা খুবই মানে কি বলবো, আমরা খুবই খুশি, এবং উনি অনারারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। সো আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি, আমরা খুবই খুশি এবং খুবই অনার্ড টু বি পার্ট অফ দিস ইভেন্ট। ধন্যবাদ ডক্টর নাজমুল সাকিব আপনাকে, এবং বিশেষ ধন্যবাদ আপনাকে। এসে আমি আসলে জানলাম যে পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়, বাংলা পড়ানো হয় এবং আপনি সেই বাংলা সাহিত্য অধ্যায়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং এখন টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে আর একটা কথা আগে পড়তে চেয়েছিলাম, পড়তে পারিনি। চীনে এখন বাংলাদেশ নিয়ে এবং বাংলা ভাষা সাহিত্য নিয়ে অনেক কাজ করছে। যেমন গত বছর আমি একটি বাংলাদেশ নির্বাচিত কবিতা ওটা করেছি এবং এখন প্রকাশিত হয়েছে, এখন সারা চীনে পাওয়া যায়। এই জন্য বাংলাদেশের কবিতাও চীনের পাঠকেরা তারা পড়তে পারে, এবং অনেক বাংলাদেশের গান, রবীন্দ্রসঙ্গীত সবাই তো পারে, মানে সবাই নয়, তবে যারা এর উপরে শখ আছে তারা খুব ভালোভাবে জানে। এই জন্যে আমি আশা করি ভবিষ্যতে দু দেশের মৈত্রী আরও বাড়বে। এবং হ্যাঁ, আনুষ্ঠানিকতা শুরু হলো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সেখানে কিন্তু বলা আছে যে কালজয়ী সাহিত্যগুলা দুই দেশের মধ্যে বিনিময় হবে এবং অনুবাদ করা হবে, অর্থাৎ বাংলা সাহিত্যগুলা চীনা ভাষায় অনুবাদ করা হবে, চীনের কালজয়ী সাহিত্যগুলা বাংলা ভাষায় অনুবাদ করা হবে, দুই দেশের সংস্কৃতি বিনিময় হবে, ক্রিয়া বিনিময় হবে, নানা ধরনের বিনিময় হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলাম পিকিং বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষকের সঙ্গে, একজন বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, আরেকজন পিকিং বিশ্ববিদ্যালয়ের শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, এখানকার গবেষক, পিএইচডি গবেষক। তো দর্শক, যেটি বলছিলাম যে আসলে এই পিকিং বিশ্ববিদ্যালয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাষণ দিয়েছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তাকে এখান থেকে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে, আর এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সমাপ্তি ঘটল। তো এই ছিল আমার কাছে সবশেষ। 4 দিনের চীন সফরে আজ সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন বেলায়েত হোসাইন। ঈদ ঘিরে যখন ঢাকাসহ দক্ষিণাঞ্চলে জমজমাট রেমিটেন্স প্রবাহ, তখন ঠিক উল্টো চিত্র রংপুরে। জুলাই থেকে ফেব্রুয়ারি তো বটেই, ঈদ ও নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। এর মধ্যে জেলা হিসাবে সর্বনিম্ন লালমনিরহাট। শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে উত্তরাঞ্চল থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মী পাঠানো না গেলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাবেন মোকাররম হোসাইন। ঈদ কিংবা যে কোনো উৎসবে রেমিটেন্স প্রবাহে যে গতি আসে তা কেবল প্রবাসী পরিবারের আনন্দের কারণই হয় না, বরং তার উপর ভিত্তি করে রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় ব্যাংক যে যার মতো করে আঁকে পরিকল্পনার ছক। কেননা এ আয় থেকেই রাষ্ট্র শোধ করে বৈদেশিক দেনা, ক্রমশ বড় হয় দেশের রিজার্ভের সূচক। প্রবাসী আয়ে ভর করে একদিকে যেমন আমূল বদলে গেছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চেহারা, কিন্তু তার ঠিক উল্টো চিত্র
উত্তরবঙ্গে এবারের ঈদেও কাটেনি খরা, পরিসংখ্যানের চিত্র অন্তত তাই বলে। চলতি ঈদ মৌসুম কেন্দ্র করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুরে রেমিটেন্সের জোয়ার আসলেও খরা কাটেনি দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর কিংবা নীলফামারীতে। বরং চলতি অর্থবছরে দেশে আসা মোট রেমিটেন্সের মধ্যে লালমনিরহাট জেলায় এসেছে মাত্র $16.01 মিলিয়ন, যা একক জেলা হিসেবে দেশে সর্বনিম্ন। উত্তরবঙ্গের রেমিটেন্স প্রবাহটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক। ফলশ্রুতিতে এখানে রেমিটেন্স স্বল্প আনস্কিল লেবার স্বল্প আয় করে। মধ্যপ্রাচ্য সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রতিনিধি রয়েছে। তারা রেমিটেন্সটা যাতে বৈধ পথে আসে, তাদের হ্যাসেল ফ্রি রেমিটেন্স আনার জন্য তাদেরকে উৎসাহ থেকে শুরু করে আমরা এখানে তাদের বেনিফিশিয়ারিদেরকে আমরা অত্যন্ত হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। 2023-24 অর্থবছরে দেশের অন্য বিভাগে রেমিটেন্স আসে $মিলিয়ন হিসেবে হাজারের অঙ্কে, অথচ রংপুর বিভাগে এ সংখ্যা 300 মিলিয়নের কিছু বেশি। আর বিদায়ী অর্থবছরে ঢাকা বিভাগে 11,659, আর বিদায়ী অর্থবছরে ঢাকা বিভাগে 11,659 মিলিয়ন, সিলেটে 2,543, চট্টগ্রামে 6,780, খুলনায় 926, রাজশাহী বিভাগে 731, বরিশালে 560, ময়মনসিংহে $408 মিলিয়ন রেমিটেন্স আসলেও রংপুর বিভাগের 8 জেলায় প্রবাসী আয় এসেছে মাত্র $301 মিলিয়ন। যদি সরকারিভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিভিন্ন শ্রমবাজার আমরা খুঁজে বের করে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সরকার পিছিয়ে পড়া যেখানে রেমিটেন্স কম আসতেছে এবং বেকার সমস্যা বেশি, ওইসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে ওসব এলাকা থেকে লোক পাঠানোর মাধ্যমে তাহলে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে এখান থেকে মানুষজন বেশি গেল, পাশাপাশি এখানে যে রেমিটেন্সের প্রবাহ এটা বৃদ্ধি পেল। এদিকে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর ও গাইবান্ধা জেলায় $50 মিলিয়ন, কুড়িগ্রামে 34, লালমনিরহাটে 16, নীলফামারীতে 30, পঞ্চগড়ে 21 ও ঠাকুরগাঁওয়ে রেমিটেন্স এসেছে $25 মিলিয়ন। সংখ্যার মোটে বিভাগের মোট প্রবাসী আয় $305 মিলিয়ন, যা বিভাগওয়ারি পরিসংখ্যানে সর্বনিম্ন। এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পলিসি আনে, তাহলে সারা দেশের সব কর্নারেই কিন্তু আমরা সুন্দরভাবে এই রেশিওটাকে আরও বাড়াতে পারি, যেটা কিন্তু দিন শেষে আমাদের টোটাল ইকোনমিক যেই রেমিটেন্সের যে অংশ বা ওভারঅল ইকোনমির যেই অংশটা, যেটাকে আমরা দক্ষ জনশক্তি বলি বা অদক্ষ জনশক্তি বলি, এই জনশক্তি থেকে যে টাকাটা আমাদের আসার কথা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে আনতে পারবো যদি সেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়। উৎসব রঙিন হওয়া, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শিল্পোদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সকল কিছু বাস্তবায়নের নেপথ্যে প্রবাসী আয়ের যে এক প্রচ্ছন্ন প্রভাব রয়েছে তা বাংলাদেশের বাস্তবতায় ধ্রুব সত্য। 55 বছর বয়সী বাংলাদেশের উত্তর কিংবা দক্ষিণের বৃত্তের যে বিভাজন তা ভাঙতে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের যে গতি আনার কার্যকর উদ্যোগ দরকার তা সহজনীয়। তবে এজন্য কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়, দরকার এই অঞ্চলের মানুষের সদিচ্ছাও। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঈদ উপলক্ষে বগুড়ায় বেড়েছে মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া শসার দাম কেজিতে 20 টাকা বেড়ে 70 টাকা এবং লেবুর হালি বেড়ে 50 টাকা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে হুট করে গরুর মাংস বা মাংসের দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, সার্বিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন ঈদের আগে? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে ঈদ উপলক্ষে কিন্তু প্রতিটি বাড়িতে যেন মাংস খাওয়া যায়, এই কারণে কিন্তু চাহিদাটা বেড়ে যায়। আর এই চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু প্রতিটি স্থানেই গরু, খাসি এর জবাই হয় এবং মুরগি প্রতিটি দোকানগুলোতে যেন মুরগি ওঠানো হয়। আর এই অবস্থায় কিন্তু আজকে যে বাজার, সেই বাজার কিন্তু স্থানভেদে কিছুটা বেড়ে যায়। বিশেষ করে গতকাল আমরা বগুড়া শহরে দেখেছি যে 780 টাকা গরুর মাংস এবং 1150-1200 টাকা খাসির মাংস বিক্রি হয়েছে। আর মুরগি বিক্রি হয়েছে 320 টাকা পাকিস্তানি, 330 টাকা লেয়ার এবং ব্রয়লার হলো 210 টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজিতে। কিন্তু আজকে মহাস্থান বাজারে এসে যেটি দেখলাম সেটি হলো গরুর যে মাংস, সেই গরুর মাংস বিক্রি হচ্ছে 720 টাকা কেজি দরে, অর্থাৎ স্থান ভেদে শহর এবং মফস্বল এই দুটি স্থান ভেদে কিন্তু দামটা অনেক ওঠানামা করছে এই বগুড়া এলাকায়। আর এখানে যেটি সাধারণ মানুষ যেটি বলছে যে এই মাংসর চাহিদা বাড়ার কারণে কিন্তু মুরগির দামটা বেড়ে গেছে। যে ব্রয়লার মুরগি 190-180 টাকা ছিল সেটি কিন্তু 210 টাকা হয়েছে এবং পাকিস্তানি মুরগি ছিল 200-210 টাকা, সেখানে 220
220 থেকে 230 টাকা হয়েছে। আর এই অবস্থায় কিন্তু যেহেতু ঈদ উপলক্ষে মানুষের একটা চাহিদা থাকে সালাদের, সেক্ষেত্রে শসা এবং লেবুর দামও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। 2 দিন আগে যে শসার দাম 40 টাকা কেজিতে ছিল, আজকে সেই শসা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, এবং লেবুর হালি 20 থেকে 30 টাকা ছিল, সেটি কিন্তু 40, 50 এবং 60 টাকা পর্যন্ত লেবুর হালিতে উঠেছে। এভাবে কিন্তু দামটা বেড়ে গেছে। আর এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর দামটা চাহিদা বাড়ার কারণে কিন্তু গরুর দামটা কিছুটা বেড়েছে, এবং গরুর দাম বাড়ার কারণেই কিন্তু এই মাংসের দাম অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে। এবং এখানে ভালো এবং যে ভালো খারাপ গরু হিসাবে কিন্তু দামটা কিন্তু অনেকটা ওঠানামা করছে বলে তারা জানান। তো এই ছিল শাফিন আমার কাছে ঈদ উপলক্ষে গরু, মাংস এবং লেবু শসার দাম নিয়ে সর্বশেষ মহাস্থান বাজার থেকে। বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন মাজেদুর রহমান। এবারে দেশের বাইরের খবর। গেল 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 694 জনে। আহত প্রায় 2000, মৃতের সংখ্যা 10,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর। মিয়ানমারের এই সংকটে মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে পাশের দেশ থাইল্যান্ডে নির্মাণাধীন ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এখনও আটকা পড়ে আছেন শতাধিক শ্রমিক। দক্ষিণ এশিয়ার এই বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 91 বছরের পুরনো সেতু, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা, প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার। জান্তা প্রধান মিন অন হালাইং জানান, শক্তিশালী ওই কম্পনে নেপিদো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে 1,500-এরও বেশি মানুষ আহত হয়েছে। জান্তা সরকার হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা US জিওলজিক্যাল সার্ভের আশঙ্কা, ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়াতে পারে। সংস্থাটি আরও বলছে, শুক্রবারের ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি পরাঘাত বা আফটারশক অনুভূত হয়। এই আফটারশকের পরে মিয়ানমারের মধ্যাঞ্চলে আরও 13টি আফটারশক আঘাত হানে। এর জেরে দেশটির 6টি প্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে USGS। শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ। We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region. এছাড়া দেশটিতে 13 টন সমপরিমাণ ত্রাণ পাঠাচ্ছে ভারত। উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবার সকাল থেকে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন। থাই সরকার বলছে, ভূমিকম্পের সময় ওই ভবনে 320 জন কর্মী থাকার কথা। বিবিসির তথ্য অনুসারে শুক্রবার ভূমিকম্পে থাইল্যান্ডের যে কটি ভবন ধসের খবর পাওয়া গেছে তার সবগুলোই ছিল নির্মাণাধীন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরও 6 বছরের জন্য জাতীয় নারী ফুটবল দলের স্পন্সর হবে ঢাকা ব্যাংক। বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করেছে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। আর জুনে 32 দল নিয়ে নারীদের বিভাগীয় লিগ করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এসকে শাওনের প্রতিবেদন। তাবিদ আওয়াল নেতৃত্বাধীন বাফুফে কমিটির বয়স প্রায় 5 মাস। এর মধ্যে কিট স্পন্সর ছাড়াও জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য পৃষ্ঠপোষক পেয়েছে ফেডারেশন। এবার নারী ফুটবলের স্পন্সর প্রসঙ্গে সুখবর দিল বাফুফে। সংস্থাটির সহসভাপতি জানালেন, আবারও স্পন্সর হতে যাচ্ছে ঢাকা ব্যাংক। মেয়েদের পার্টনার ছিল, দীর্ঘদিন ধরে ছিল, 6 বছর একটা পার্টনার ছিল। সো সেটাকে আমরা রিনিউয়াল করছি। ওটাও চূড়ান্তই বলতে পারেন। ওটাও আমরা ঈদের পরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবো ফর অ্যানাদার 6 ইয়ার্স, আরও 6 বছরের জন্য মেয়েদের জাতীয় দলের জন্য।
কাজী সালাউদ্দিন আমলে নারীদের ফুটবল লীগ ছিল অনিয়মিত। বাফুফের বর্তমান কমিটির আমলেও চলতি বছর লীগের দিনক্ষণ ঠিক হয়নি। তবে জুন মাসে নারীদের নিয়ে বিভাগীয় লীগ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে দল থাকবে 32টি। এটা আমাদের যে প্রাথমিক প্ল্যান, আমরা 8টা বিভাগে, প্রতিটি বিভাগে 4টি ক্লাব থাকবে, জেলা নয় কিন্তু 4টি ক্লাব, সো 32 ক্লাবস। এই 8টা ডিভিশনের ভেন্যুগুলিতে তারা নিজেরা প্রত্যেকজন 2টো করে খেলা খেলবে, অর্থাৎ 6টি করে খেলা হবে। প্রত্যেকটা টিম 3টা 6টা করে খেলবে। সো এই খেলাগুলি হওয়ার পরে 8টা ডিভিশনাল চ্যাম্পিয়ন হবে, যাদেরকে নিয়ে আমরা একটা কমন ভেন্যুতে নিয়ে আসবো। ইট ক্যান বি এনিওয়্যার, ইট ক্যান বি নীলফামারী, ইট ক্যান বি রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা। সো সেখানে এসে ওদের মধ্যে কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে। সো এটা ইচ্ছা আছে আমাদের অ্যাটলিস্ট 2 to 3 months লং একটা স্প্যান নিয়ে, 3 মাস প্ল্যান আছে প্রাইমারি আমাদের। বিভাগীয় লিগে অবশ্য জাতীয় দলের খেলোয়াড়রা থাকছেন না, তা প্রায় নিশ্চিত। কারণ হিসেবে বাফুফে কর্তা বলছেন আন্তর্জাতিক ব্যস্ততার কথা। আপনি জানেন ন্যাশনাল ওমেন্স টিম ক্যালেন্ডার সম্পূর্ণ পূর্ণ। সো ওখানে চান্সেস, এইটাকে আসলে আমরা মূলত ইউজ করতে চাই আমাদের মেয়েদের ট্যালেন্ট হান্টের জন্য। আগামী 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই। ইতোমধ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশকে লড়তে হবে বাহরাইন ও তুর্কমেনিস্তানের সাথে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোকে সামনে রেখে ঈদের পর ক্যাম্প শুরু হবে সাবজয়ীদের। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ঈদ উদযাপনের শেষ সময়ে ট্রেনের ছাদেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, মহাসড়কে স্বাভাবিক গতি। বাসে করে যাই 400 টাকা, 450, আর এখন হলো 600 টাকা টিকিট। কোলাহল নাই, জ্যাম নাই, মানে খুব একটা শান্তি পাচ্ছি আর কি। ভালো লাগছিল না, বাট এখন ট্রেনে ওঠার পর অনেক ভালো লাগতেছে। ঈদ ও নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী পাঠানোর দাবি। বাংলাদেশের তরুণদের লক্ষ্য নতুন দেশ গড়া, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা। চাকরি নির্ভর না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে প্রায় 700। থাইল্যান্ডের নিহত 10, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।